নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আপনার জীবনে সুপারম্যান বা সুপার ওম্যানকে অবশ্যই আপনার মা বাবা, কারণ ছোটবেলা থেকে তাদেরকে আপনি সব থেকে সুন্দর দেখেছেন, তাদের সব থেকে কর্মঠ দেখেছেন, তাদের দৌড়ঝাঁপ করে অনেক কাজ করতে দেখেছেন। তাই আপনার লাইফে আপনার বাবা এবং আপনার মায়ের থেকে কর্মঠ, স্বাস্থ্যবান, সুন্দর মানুষ আর কেউ নেই। কিন্তু যত বার্ধক্যের দিকে তারা এগোচ্ছে বা যত বয়স বাড়ছে, আপনি সেই মানুষগুলোকেই শুনছেন তাদের উঠতে চলতে বসতে কিন্তু এখন সমস্যা হচ্ছে। মাকে দেখবেন যে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে কিন্তু বারবার রেলিং ধরতে হচ্ছে, বাবা কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে কারণ তার কোমরে ব্যথা, হাঁটুতে অসহ্য যন্ত্রণা। তাই আপনার জীবনের সব থেকে পছন্দের মানুষকে যখন আপনি অসুস্থ হতে দেখেন, যখন তাদের সেই কর্মদক্ষতা থেকে ধীরে ধীরে তাদেরকে বঞ্চিত হতে দেখেন, তখন কষ্টটা কিন্তু আপনার হয়। জানি বার্ধক্য আমাদের জীবনে প্রত্যেকের আসবে, কিন্তু বার্ধক্য আসুক বার্ধক্যের বয়সে, অনেক আগে থেকে যদি বার্ধক্য আমাদের জীবনে চলে আসে তাহলে সেটা কিন্তু যথেষ্ট দুঃখের। কারণ এখন দেখা যায় যে 40 পেরোতে না পেরোতেই আমাদের হাঁটু কনকন করতে শুরু করে দিয়েছে, কোমর ঝুঁকে কাজ করতে আমাদের সমস্যা হচ্ছে, ঘুম থেকে উঠেই মনে হচ্ছে কোমরে ব্যথা, গোড়ালিতে ব্যথা, কি করব, কিভাবে সংসার বা অফিসের এত কাজ করে উঠবো। তাই সকলের জন্য কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা, কারণ তাদের হাতে রয়েছে ব্রহ্মাস্ত্র, রয়েছে আয়ুর্বেদ, যে আয়ুর্বেদ আমাদের সব থেকে প্রাচীন শাস্ত্র এবং সব থেকে পাওয়ারফুল শাস্ত্র। এবং তার মধ্যে থেকে তারা কিন্তু যে কোনো ধরনের আপনাদের ব্যথা, মূলত সেটা যদি অস্থির ব্যথা হয় তাহলে সেটা নিমেষে একদম ভ্যানিশ করে দেবে, কোনো ম্যাজিক করে না, একেবারে সায়েন্টিফিক ভাবে, একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে, আয়ুর্বেদের গুণাগুণে। আজকেও ঠিক এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনার পরিবারে আপনার প্রিয়জনের যদি অস্থির সমস্যায় ভুগছে, এরকম কোনো সমস্যা আপনার নজরে আসে, কিভাবে তার সমাধান করবেন সবটা শুনবো। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন, মানে ব্যথা বলছি বলে ব্যথার সমস্যা নিয়ে আসতে হবে তা একদম নয়, যে কোনো ধরনের আপনাদের শারীরিক মানসিক সমস্যা নিয়ে আপনারা ফোন করুন স্যারকে এবং অবশ্যই সঠিক প্রশ্নের সঠিক উত্তরটা খুঁজে নিন। তবে আজকে স্যারের থেকে যে বিষয়টা একটু জানতে চাইবো স্যার, যে আমার বাড়ির প্রিয় মানুষগুলোকে যখন আমি সত্যি দেখছি কোমরে হাত দিয়ে বা হাঁটুতে হাত দিয়ে তাদের কাজ করতে হচ্ছে, কষ্টটা ভীষণ হয়। কেন এত হাড়ের সমস্যা, মানে বয়সের আগে কেন বাড়ছে এত হাড়ের সমস্যা? একদমই, কারণ এই জিনিসটা নিয়ে বা এই রোগটা নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনার মধ্যে আসি কি বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণা, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণার সমস্যা দেখা যায়। সেটা আপনি যেরকম বললেন একটা বয়সকালের পরেও হয়, কিন্তু এখনকার দিনে দেখা যায় আবার একটা আর্লি এজেও লাম্বার স্পন্ডলাইটিস, সার্ভাইকাল স্পন্ডলাইটিস মানে ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা রেডিয়েট করছে, এই ধরনের বহু ব্যথার সমস্যা পাওয়া যায়। কিন্তু আজকের দিনে বা আজকে আমরা যেটা নিয়ে প্রোগ্রাম করব সেটা হচ্ছে আমাদের অস্টিও আর্থ্রাইটিস নি জয়েন্ট। আমি আলোচনায় আসছি, আপনি ফোনটা নিয়ে একদম, কিন্তু বন্ধু চলে এসেছে, তার প্রশ্ন রয়েছে, অবশ্যই শুনতেই হবে। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি রামগড় থেকে বলছিলাম। তো আমার নাম হচ্ছে বাবুসোনা মুখার্জি। তো স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমার না একটা গালে, দুটো গালে আর কি প্রচুর পরিমাণে ব্রণ ভর্তি হয়ে গেছে। তো ওই ব্রণটা কাটছে না, তো প্রচুর পরিমাণে রয়ে যাচ্ছে এবং সেই ব্রণটা থেকে মাঝে মধ্যে রস বেরিয়ে যায়। তো তারপরে সেটা আমি ওষুধ কিছু লাগাচ্ছিলাম বা লোশন লাগাচ্ছিলাম, কিন্তু তাতেও কিছু কমেনি। তো এর জন্য স্যার কি করবো? আচ্ছা, এখন বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে স্যার 21 ইয়ার্স। আমি কলেজে পড়ছি, আমার আর 1 বছর হলেই ইয়ার শেষ, মানে কমপ্লিট। আচ্ছা, রামগড় মানে এটা কি মিদনাপুর? মেদিনীপুর জেলা নয় ম্যাডাম, এটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম। আচ্ছা, ঠিক আছে। এর জন্য আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কিছু করিয়েছেন এর আগে? না স্যার, এর জন্য আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কিছু করাইনি। আমি জাস্ট একজন লোকাল ডাক্তারকে দেখিয়েছিলাম, আর ওই টিভিতে যে ডাক্তাররা বলছিল না, তো তাদেরকে মেনে কিছু। আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে লক্ষ্য করছেন? এই সমস্যাটা কতদিন ধরে লক্ষ্য করছেন? এই সমস্যাটা হচ্ছে যে স্যার, আমি তখন 7-এ পড়তাম, তো 7 থেকে এখন আমার মানে কলেজ পর্যন্ত চলে এসছে, তো তাও এটা কমেনি। মুখের মধ্যে ওই জায়গাগুলো কালো দাগ হয়ে গেছে নাকি কালো দাগ হয় না, গর্ত বা কালো দাগ? মানে সেই গর্ত গর্ত টাইপের হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। শুনুন। তো এই যে প্রবলেমটা নিয়ে, এটা নিয়ে আমাদের কাছে বহু ফোন আসে, যেটাকে পিম্পলস বলা হচ্ছে, বা আমাদের আয়ুর্বেদে এই ধরনের ব্রণকে বলা হয় যৌবন পীড়িকা। কারণ আমরা যখন একটা ট্রানজিট পোর্শনে থাকবো, মানে আমাদের যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, এই সময় আমাদের বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জেস হয়।
মানে 18 থেকে 23 বছর বা 16 থেকে 23 বছর, যে কোনো, সেটা পুরুষ হতে পারে নারী হতে পারে, তার শরীরের মধ্যে অনেক হরমোনাল চেঞ্জেস আছে। সেই হরমোনাল চেঞ্জেসের জন্য এই ধরনের পিম্পলস আসতে পারে। আবার কি, যদি আমরা ঠিকঠাক ভাবে আমাদের ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে প্রোটেক্ট না করতে পারি, সেখান থেকে একদম ফাঙ্গাল ওয়ার্স হতে পারে বা এই ধরনের পিম্পলসের সমস্যা আসতে পারে। আপনাকে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে একটা ভালো ফেস ওয়াশ ব্যবহার করতে হবে, আর তার পাশাপাশি এই যে যৌবন পীড়িকা বললাম, আয়ুর্বেদে বলা রয়েছে এই রোগটার নাম হচ্ছে যৌবন পীড়িকা। যৌবন মানে কি ইয়াং এজে, আর পীড়িকা মানে কি ফুসকুড়ি। তো আমাদের যে পিম্পলসটা হচ্ছে, এই যে সময়কালের সাথে এটা সামঞ্জস্য করে এটা নাম রাখা হয়েছে। এবং এর পাশাপাশি আপনাকে একটা ব্লাড পিউরিফায়ার অবশ্যই ইউজ করতে হবে। ব্লাড পিউরিফায়ার মানে কি, আমাদের রক্তটা যত দিন যায় তত ভিসিয়েটেড হতে থাকে, এবং আয়ুর্বেদে রক্তের সাথে স্কিন ডিজিজের খুব একটা ভালো সম্পর্ক রয়েছে। কারণ আমরা জানি আমাদের শারীরিক দোষ হচ্ছে তিনটে রয়েছে, একটা বায়ু, একটা পিত্ত, একটা কফ, এবং এর সাথে এটা চরক বলেছে বা অন্যান্য মনীষীরা বলে গেছিলেন, আর এর সাথে সুশ্রুত একটা দোষের কথা অ্যাড করেছেন, সেটা হচ্ছে রক্ত দোষ। সেই রক্ত দোষটা যখন ভিসিয়েটেড হয়, এই ধরনের স্কিনের ইনফেকশন বা পিম্পলস বা আমাদের সোরিয়াসিসের মতো ভয়ঙ্কর রোগ বা আমাদের এক্সিমা, এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। এবং রক্তরোগটা ভিসিয়েটেড হয়ে আজকে যে আমি ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছি, সেই একটা রোগও তৈরি করে যেটাকে বাত রক্ত বা গাউটি আর্থারাইটিস বলা হয়, যেটা আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট বা গিটে গিটে ব্যথা বলা হয়। তো আপনাকে একটাই কথা বলবো, আপনি ঝাড়গ্রাম থেকে ফোন করেছিলেন, ঝাড়গ্রামে আমাদের চেম্বার থাকে, প্রত্যেক মাসে ডাক্তারবাবু থাকেন ওখানে। তো আপনি একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন। আর যেটা 7 থেকে ভুগছেন, এই যে মুখে দাগ হয়ে যাচ্ছে, মুখ একটা হচ্ছে আমাদের আয়নার মতো। একদম। যখন একটা মানুষের সামনে গিয়ে দাঁড়াবো, আমাদের মুখের মধ্যে যদি কিছু থাকে, আমাদের মনের মধ্যে সবসময় চলতে থাকে কি মানুষটা কি ভাবছে আমার সম্বন্ধে। তো আগে আমার মুখটাকে ঠিক রাখতে হবে। তো আপনার মুখের যে সমস্যাটা নিয়ে ভুগছেন বা যে অবস্থায় আপনি এখন আছেন, সেই অবস্থা থেকে অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। এবং যে গর্ত বা দাগের কথা বলছেন যেগুলো হয়ে যাচ্ছে, কারণ এটা দীর্ঘদিন চলতে থাকলে ওই যে পুঁজ রস আসছে বলছেন, এটা একদমই উচিত না। এটা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা যায়, এটা একদম সম্পূর্ণভাবে কিউরেবল রোগ। তো একটু ঝাড়গ্রাম চেম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন, হেল্পলাইন নাম্বার দুটো নোট করে রাখুন। অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন এবং সমস্যা থেকেও বেরিয়ে আসবেন। একদম, কত সহজ হয়ে গিয়েছে না এনবিপির সঙ্গে পরিচয় করার বা এনবিপি তে গিয়ে ট্রিটমেন্ট করার। কারণ আপনি ঝাড়গ্রাম থেকে ফোন করুন, আপনি পুরুলিয়া থেকে বলুন, আপনি বহরমপুর, আপনি শিলিগুড়ি, আপনি যে কোনো প্রান্ত, এমনকি আপনি আগরতলা বা আপনি অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা, আমাদের আসামের বন্ধুরা, যেখান থেকে আপনি অনুষ্ঠান দেখুন না কেন, সেখানেই কিন্তু আপনি পাচ্ছেন এনবিপিকে। অর্থাৎ আপনার বাড়ি থেকে বেরিয়ে দুটো কদম আপনাকে এগোতে হবে, আর একেবারে কলকাতার বুক থেকে আপনার কাছ পর্যন্ত কিন্তু পৌঁছে যাচ্ছেন আমাদের অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই নোট করুন। শুধু টিভির অনুষ্ঠান দেখে কিন্তু সুস্থ হওয়া যায় না। হ্যাঁ, কিছু অভিজ্ঞতা সঞ্চয় করা যায়, ছোটখাটো সমস্যাকে বাড়িতে বসে সমাধান করা যায়, কিন্তু সমস্যা যখন আপনার অনেকটা বাড়বাড়ন্ত বা বহুদিনের, তখন সেটা সমাধানের জন্য কিন্তু অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ চাই। আর আজকে ঠিক এরকমই একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, এই অস্থির সমস্যা। স্যার, তো আরেকটু শুনবো যে অস্থির সমস্যার কেন এত বাড়বাড়ন্ত। হ্যাঁ, যেটা হাঁটু ব্যথা নিয়ে আজকে আলোচনা করছিলাম, অস্টিও আর্থ্রাইটিস নি জয়েন্ট। এটা আমরা যদি অ্যানাটমিটা এটা দেখি, আমাদের তিনটে জয়েন্ট রয়েছে, ফিমার এবং টিবিয়া ফিবুলা, এবং মাঝখানে থাকে সাইনোভিয়াল ফ্লুইড, মানে যে তরল পদার্থটার কথা আপনারা ডাক্তারবাবুদের চেম্বারে গেলেই শুনতে পান। যে কোনো ডাক্তারবাবু কি আপনার এই তরল পদার্থটা কমে গেছে, যার ফলে হাড় দুটো ঘষা লাগছে এবং ক্ষয় হচ্ছে, এবং সেখান থেকে আপনাদের এই ব্যথাটা আসছে। তো হাড়গুলোর মাঝখানে যদি তরল পদার্থটা কমে যায়, সেটাকে আমি আটকাবো কি করে, বা সেটার কি কোনো রিপ্লেসমেন্ট হয়, বা সেটাকে যদি আমি কিভাবে ঠিক করতে পারি যাতে আমার এই হাঁটু ব্যথাটা আসবে না। হাঁটু ব্যথার কারণে কয়েকটা কারণ আমি আগে প্রথম বলি, কি কি কারণে হাঁটু ব্যথাটা হতে পারে। একটা, যদি কোনো মানুষের ওভারওয়েট থাকে, মানে তার হাইটের সাথে ওয়েটটা যদি তুলনামূলকভাবে বেশি থাকে, তাহলে কি হয়, আমাদের ওয়েট বেয়ারিং জয়েন্ট, মানে আমাদের শরীরের ওজন ক্যারি করে দুটো জয়েন্ট মেনলি, একটা নি জয়েন্ট, একটা হিপ জয়েন্ট। তো এই নি জয়েন্ট আর হিপ জয়েন্টের ওপরে যখন প্রেশারটা পড়বে, তো সেই দুটো হাড় তখন কাছাকাছি আসবে এবং তরল বস্তু যেটা রয়েছে ওটা আস্তে আস্তে কমতে থাকবে। সেক্ষেত্রে একটা অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট হতে পারে ওভারওয়েটের ক্ষেত্রে। 2 নম্বর কারণ কি, যদি কোনো চোট আঘাত থাকে, পূর্বে কখনো হাঁটুতে লেগে গেছে, খেলতে গিয়ে পড়ে গেছেন বা সাইকেল থেকে পড়ে গেছেন বা ধাক্কা লেগেছে, যদি পূর্বের কোনো চোট আঘাত থাকে, সেখান থেকে আসতে পারে। যারা অ্যাথলেটিক্সের সাথে যুক্ত রয়েছেন, মানে যে কোনো খেলা, সে ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, এনি স্পোর্টস, মানে সেটা দৌড় হতে পারে, রান হতে পারে, তো সেখানে একটা হাঁটুর সমস্যা আসে।
আর হাঁটুর সমস্যা আসে, আপনি যেটা দিয়ে প্রোগ্রাম শুরু করলেন, কি একটা বয়সের পরে হাঁটুর সমস্যাটা আসে, কি মা ঠাকুমা বা দাদু এদের ক্ষেত্রে যখন বয়সটা অনেকটা হয়ে যাচ্ছে, যখন তার এক্সেসিভ ইউজ হচ্ছে, আমরা কোনো জিনিসই যদি এক্সেসিভ ইউজ করি, যে কোনো জিনিস, সেটা ক্ষতি হতে বাধ্য। যখন একটা গাড়ি আমরা অনেক চালাই, একটা নির্দিষ্ট কিলোমিটার অবধি তার একটা মাইলেজ রয়েছে, সেটা যখন তার থেকে বেশি গাড়িটা চলবে, তো তাকে সার্ভিসিং এ যেরকম দিতে হয়, নইলে তার পার্টস গুলো নষ্ট হবে, ব্যাটারি নষ্ট হয়ে যাবে, চাকা ক্ষয়ে যাবে, ব্রেক নষ্ট হয়ে যাবে। তো সেরকমই আমাদের বডির মধ্যে যে সমস্ত অর্গান বা যে সমস্ত জয়েন্ট গুলো আমরা এক্সেসিভ পরিমাণে ব্যবহার করি, আমাদের কর্মসূত্রে হোক বা আমাদের করতে হচ্ছে, তো সেইখানেই কিন্তু রোগের সূত্রপাত হয়। দেখবেন একটু খেয়াল করে, যারা ছোটবেলায় খুব বেশি হেঁটেছেন বা দৌড়েছেন বা সাইকেল চালিয়েছেন বা হাঁটুর কাজটা বেশি হয়েছে, বা একতলা দোতলা পাঁচতলা এরকম করতে হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই হাঁটুর সমস্যাটা তাড়াতাড়ি চলে আসবে। এবার অস্টিও আর্থ্রাইটিস নি জয়েন্ট আপনার হয়েছে, এটা কি করে বুঝবেন? সেটা একটা সামান্য এক্সরে করলেই বোঝা যাবে কি আপনার অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, সাইনোভিয়াল ফ্লুইডটা কমে যাচ্ছে। তো এবার কথা হলো, এইটা থেকে আপনি বাঁচবেন কি করে? আপনি তো অন্যান্য প্যাথিতে ট্রিটমেন্ট করছেন ভালো হওয়ার জন্য, কিন্তু আপনাকে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হচ্ছে, আস্তে আস্তে দেখছেন অবনতি হচ্ছে। কিন্তু আয়ুর্বেদ পারে এর একটা সলিউশন দিতে, উইদাউট অপারেশন। আমরা কিন্তু অপারেশনের কথা বলছি না, উইদাউট অপারেশন আপনাকে কিন্তু একটা স্টেজ অবধি আমরা ঠিক রাখতে পারবো, ভালো রাখতে পারবো। এবং এরকমও পেশেন্ট আমাদের কাছে বহু চেম্বারে এসছেন, যারা হুইল চেয়ারে এসছেন বা যারা লোককে ধরে এসছেন বা যারা দেওয়াল ধরে এসছেন। আপনি খেয়াল করবেন, আপনিও বিভিন্ন চেম্বারে যান, কি বহু একদম। পেশেন্ট মানে হাঁটতে পারছেন না, এক পা হাঁটতে তার 5 সেকেন্ড লাগছে। তো সেই সমস্ত পেশেন্টও আজকে আমাদের কাছে আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়ে, এবং অবশ্যই তার সাথে যে সমস্ত পেশেন্টরা ক্রিটিক্যাল হয়, ক্রনিক হয়, মানে দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, একদম লাস্ট স্টেজ, আর কিছু করার নেই, সেই সমস্ত পেশেন্টরাও কিন্তু আমাদের কাছে এসে পঞ্চকর্ম থেরাপি এবং আমাদের আয়ুর্বেদিক মেডিসিন খেয়ে আজকে কিন্তু তারা বিনা অপারেশনে অন্তত বাড়ির কাজটা করতে পারছে, একতলা দোতলা করতে পারছে, বাথরুমে যেতে পারছে, যেটা তারা একদমই পারতো না। যারা বাড়ির মধ্যে দেওয়াল ধরে হাঁটতে হতো এবং চোখের জল বেরিয়ে যেত, কি বাড়ির ঘর থেকে আমি বাথরুমে যাব কি করে। তো এরকম আমরা বহু পেশেন্ট দেখেছি। এবং আমি সবার প্রথমে বলবো, যখন আপনার ব্যথাটা স্টার্ট হচ্ছে, আমি প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই বলি, যে কোনো রোগ, সেটা স্কিন হতে পারে, হাড় হতে পারে, লিভার হতে পারে, কিডনি হতে পারে, চোখ কান যাই হোক, আপনার যখন সেটা ধরা পড়ছে, আপনি বুঝতে পারছেন এটা আমার একটা সমস্যা আসছে, তৎক্ষণাৎ তার ট্রিটমেন্টটা চালু করুন। আপনি যত দেরি করবেন, আপনি দেখবেন সেই রোগটা কিন্তু আপনার শরীরের মধ্যে বাসা বাঁধতে থাকছে, ধীরে ধীরে বাড়তে থাকছে। তো যখনই জিনিসটা ধরা পড়বে, তখন তার ট্রিটমেন্টটা করলে যত তাড়াতাড়ি সুস্থ হবে, আর সেটা যত দিন চলে যাবে, যত বেশি সময় ধরে হবে, তার কিন্তু ট্রিটমেন্ট করে তাকে সারিয়ে তোলাটাও মানে অনেকটা কষ্টকর হবে, এবং টাইমটাও অনেকটা বেশি লেগে যায়। একদম। এনবিপির প্রত্যেকজন চিকিৎসককে নিয়ে সত্যি আমাদের গর্ব হয়, কারণ আমাদের প্রত্যেকজন চিকিৎসক কিন্তু আয়ুর্বেদ দিয়ে সম্পূর্ণ পড়াশোনা জানা, শিক্ষিত, সার্টিফাইড চিকিৎসক। কারণ এই কথাটা আমি এই কারণে বললাম, অনেকেই প্রশ্ন করে বলেন, তাদেরও দোষ নেই, তারা আশেপাশে এরকম অনেক আয়ুর্বেদ ডক্টর দেখেছেন যাদেরকে তাদের মনের মতন লাগেনি, বা যারা সত্যি সেই শিক্ষাগত যোগ্যতা না নিয়ে হয়তো আয়ুর্বেদ চিকিৎসা শুরু করেছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার একদম সেরকম কোনো সংস্থা নয়। এখানে প্রত্যেকজন চিকিৎসক সার্টিফাইড চিকিৎসক, এবং প্রত্যেকে আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করেছেন, প্রত্যেকে আপনার রোগকে নিয়ে পড়াশোনা করেছেন। আপনার রোগকে সারাতে আয়ুর্বেদের ঠিক কোন মেডিসিন প্রয়োজন, বা কিভাবে এটাকে সারানো যায়, বা কি করলে আপনি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, সবটা তাদের নখদর্পণে। আর সে কারণে কিন্তু এনবিপিতে এসে এত তাড়াতাড়ি আপনারা কিন্তু রেজাল্ট পাচ্ছেন। কেউ আছেন ফোনে আমাদের সাথে? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি শঙ্কর দে বলছি, কোথা থেকে বলছেন শঙ্কর বাবু? শ্যামপুর থেকে। শ্যামপুর থেকে বলছেন? আচ্ছা বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার কিছুদিন ধরে মানে গলাটা ব্যথা করছে, কিন্তু ব্যথাটা ঠিকঠাক যাচ্ছে না। এই কি ঠান্ডা হয়ে যাবে, কি এরকম ভাবে বডি কাজ কিন্তু যাচ্ছে না, সেটা যদি সমাধান হয় ভালো। আচ্ছা বেশ। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। তো এখন মেনলি যেটা হচ্ছে, এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, Change হচ্ছে, একদম। এখন জ্বর হবে, একটু সর্দি লাগবে, একটু মাথা ব্যথা হবে, গলা ব্যথা হবে। আমরা একটা কাড়ার কথা সবসময় বলি, যাদের ক্ষেত্রে গলা ব্যথার সমস্যা বা যারা একটু সঙ্গীত জগতে রয়েছেন, তাদের ক্ষেত্রে আমরা সবসময় বলি একটু গরম জলের মধ্যে কয়েকটা হার্বস বলছি, আপনি যিনি ফোন করেছিলেন শ্যামপুর থেকে, একটু লিখে রাখবেন। আপনার রান্নাঘরেই পাবেন, যেমন দালচিনি আছে, তেজপাতা আছে, লবঙ্গ আছে, আদা, শুকনো আদা, তারপর গোলমরিচ, আপনার হচ্ছে যষ্টি মধু, এগুলো জলের মধ্যে দিয়ে ফোটাবেন। ফুটিয়ে মানে 1 কাপ জল দিলে সেটা ফুটিয়ে হাফ কাপ করবেন। সেই হাফ কাপ জলটা
ছেঁকে নেবেন, যেগুলো দিয়েছিলেন তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ বা আদা, এগুলো ছেঁকে নিয়ে সেই জলটা দিনে 2 থেকে 3 বার খান। উষ্ণ গরম জল অল্প অল্প, যেরকম ভাবে আমরা চা খাই সেই জলটা খান। দেখবেন আপনার গলা ব্যথা ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে। আপনাকে অন্য কোনো ওষুধ খেতে হবে না। কারণ আমরা যদি সব সময় ওষুধের উপর ডিপেন্ড হয়ে যাই, আমরা চেষ্টা করব আগে প্রাকৃতিকভাবে সুস্থ হওয়ার জন্য, তারপরে আমরা চেষ্টা করব মেডিসিন খাওয়ার। যদি আমার কোনো কাজ হচ্ছে না, আমি যেগুলো চেষ্টা করছি 1 দিন 2 দিন ধরে বা 3 দিন ধরে কোনো উপকার পাচ্ছি না, তারপরে আমরা মেডিসিন খাবো। আমরা আজকে কি বলছি, প্রথম দিনই ডাক্তার চেম্বারে গিয়ে বলছি, ডাক্তার আমার কালকে কিন্তু বিয়ে বাড়ি আছে, বা ডাক্তার কালকে আমার অফিসের কাজ আছে, এমন ওষুধ দিন আমি যেন আজকে রাত্রির মধ্যেই ঠিক হয়ে যায়। এই চট জলদি জিনিসটা কিন্তু খুব খারাপ। এটা ডাক্তারদের উপরে প্রেশার পড়ে। ডাক্তার ভাবে আমি যদি একটু কম কড়া ওষুধ দিই তাহলে হয়তো কাজ হবে না, আমি তাহলে কড়া ওষুধ দিয়ে দিই, বাবা পেশেন্ট সুস্থ হয়ে যাক, পেশেন্টের কি হচ্ছে আমার জেনে লাভ নেই, ও অফিসটা ভালোভাবে যাক। এটা একদমই করবেন। আগে চেষ্টা করবেন নিজে থেকে সুস্থ হওয়ার। 2-3 দিনের মধ্যে যদি সুস্থ হয়ে যান ভালো, কিছু প্রাকৃতিক উপায় ব্যবহার করবেন, তারপরে ডাক্তারবাবুদের কাছে যাবেন যদি না সারে। তারপরে ডাক্তারবাবুকে গিয়ে এটা বলবেন নাকি ডাক্তারবাবু এমন ওষুধ দিন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। কারণ এটা কিন্তু আমাদের শরীর হচ্ছে যেরকম জিনিস, যেরকম ফিজিওলজি দিয়ে তৈরি, সেই মতো যদি আমরা চলতে পারি তাহলে আমাদের প্যাথোলজিক্যাল কন্ডিশনটা আসবে না। তো প্রত্যেকটা মানুষকেই তার শরীরের কথা ভাবা উচিত। আর আপনাকে যেটা বললাম যে কাড়াটা করে খাওয়ার জন্য, দেখবেন দিনের মধ্যে 3 বার খাবেন এইভাবে গরম জলটা, আস্তে আস্তে দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনার গলা ব্যথার সমস্যাটা কমে যাবে। একদম। আর এই টিপসটা কিন্তু এখন অনেকের জন্য খুব দরকারি, কারণ সত্যি সিজন চেঞ্জ হচ্ছে আর গলা খুশখুশ, গলা ব্যথা করছে, হালকা জ্বর চলে আসছে, এই সমস্যায় কিন্তু আমাদের পরিবারের এখন অনেকেই ভুগছে, তাই না? কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। বলুন কি সমস্যা আছে? সমস্যা গ্যাসের, আজকে 3-4 মাস হলো গ্যাসের প্রবলেম হচ্ছে। মানে হজমের ওষুধও খাচ্ছি, গ্যাসেরও ওষুধ খাচ্ছি, ওই খেলেই ঠিক আছে, না হলে এই ক্ষেত্রে। আচ্ছা, এখন বয়স কত হলো? 55। 55। এর আগে কখনো হয়েছে না এটা হঠাৎ লক্ষ্য করছেন? না, আগে তেমন হয়নি। তো এগার দিন তো খাবার বা সেভাবে খাবার উল্টাপাল্টা হলে হতো, নাহলে নর্মালি হতো না। এটা এমনি খাওয়া দাওয়ার সময় মতো হয় নাকি খালি পেট হয়ে যায় মাঝে মাঝে? মাঝে মধ্যে ওটা হয়, অবশ্য 11টা 11:30 হয়ে যায় টিফিন করতে গেছে, 11:30 12টাও বেজে যায়। বাড়ির খাবার বেশিরভাগ খান না বাইরের খাবার? বাইরে দুটোই। আচ্ছা, তেল ঝাল মশলা কম খাওয়া হয় না বেশি হয়? না না না, ওইটা একটু অবশ্য একটু বেশি খাওয়া হয়, যদিও বাড়িতে থাকলে বেশি রিস্কটা বেশি বাড়িতেই হয় আমার মনে হয় হোটেলের থেকে। আচ্ছা, ঠিক আছে। এমনি আপনার ওপরের পেটে কোনো জ্বালা বা ব্যথা কিছু হয়? না না না, ওইসব নেই। পায়খানা পরিষ্কার হয় তো? না, ওই যে বললাম যখনই এরকমই হচ্ছে, রিসেন্ট দেখলাম এই যে 2-3 মাস ওটা হচ্ছে না পরিষ্কার। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এটা আমাদের যেটা বলা হচ্ছে পিওর গ্যাস্ট্রিকের সমস্যা, যেটাকে আমাদের অম্লপিত্ত বলা হয়। হ্যাঁ, এটা পরবর্তীকালে পরিণামশীলের দিকে চলে যাবে, গ্যাস্ট্রাইটিস যেটাকে বলা হচ্ছে। তো মেন আমাদের ঠিক করতে হবে কি, আমাদের সময় মতো খাওয়াটা করতে হবে। সকালে ব্রেকফাস্টের টাইমে ব্রেকফাস্ট, লাঞ্চের টাইমে লাঞ্চ, তারপর দুপুরে স্ন্যাক্স, তারপর রাত্রের ডিনার। একটা নির্দিষ্ট সময় বেঁধে নিতে হবে। সেটা কারোর যদি 10টা হয় 10টা, কারোর যদি 2টো হয় 2টো। সেই টাইমটা যেন রেগুলারলি, মানে ওই সময় হলেই যেন আমাদের খিদে পায়। আমাদের যে বায়োলজিক্যাল ক্লক আছে, আমি যে সময় যেটা করব সেই সময় প্রত্যেকদিন কিন্তু সেই জিনিসটা নক করবে আমায়, কি এখন এইটা করা দরকার। যখনই আমি সেটাকে স্কিপ করে যাব, কি বাবা আমার একটা কাজের চাপ আছে ওটা করবো না, আমি 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা পরে করব, তখনই কিন্তু সমস্যাটা তৈরি হতে থাকবে। প্রথম কথা আপনাকে বলবো, খাওয়া দাওয়াটা সময় মতো করতে হবে, তেল ঝাল মশলা কম খেতে হবে। 3 নম্বর কথা হচ্ছে গরম কোনো খাবার খাবেন না। গরম ডাল, গরম ভাত, গরম সবজি, গরম চা, এটা একদমই না। চাটাকে একদম বন্ধ করে দিন। দুধ চা যদি খান, র চা খেতে পারেন, তাও সেটা জুড়িয়ে খাওয়া যাবে। এবং কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম জাতীয় কোনো জিনিস খাবেন না। এই জিনিসগুলো মেনটেন করুন, এবং দেখবেন এই জিনিসগুলো মেনটেন করলে অনেকটা 20-30% অনেকটা আরাম পাবেন। এবং এরপরে একটা ট্রিটমেন্টের আন্ডারে আপনি আসুন, যেখানে এলে এটাকে একদম প্রথমেই আপনি সাহায্য করতে পারেন। কারণ এটা জাস্ট আপনি বলছেন 3-4 মাস শুরু হয়েছে, এবং আপনার এজ বললেন 52 না 55। তো এটা যত দিন যাবে নইলে এটা বাড়তে থাকবে। এখনই আপনি এই সমস্যাটাকে যদি কিওর করে নিতে পারেন, ভবিষ্যতে কি এই সমস্যাটা আর আপনাকে কষ্ট দেবে না। পূর্ব মিদনাপুর থেকে ফোন করেছিলেন। আমাদের মিদনাপুরে অনেকগুলোই চেম্বার রয়েছে। যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে, আমাদের হলদিয়ায় রয়েছে, আমাদের মেছেদায় রয়েছে, খড়গপুরে রয়েছে। যেখানে আপনার সুবিধা হবে একটু এসে দেখিয়ে যান, দেখবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
একদম অনেক বড় জেলা কিন্তু মিদনাপুর, আর সে কারণে এনবিপি কিন্তু আপনাদের সুবিধার জন্য চারটি সেন্টার করে দিয়েছে মিদনাপুরে। মানে স্যার যেরকম বললেন, হলদিয়া রয়েছে, ওদিকে হেরিয়া রয়েছে, মাঝে মেচেদা রয়েছে, আবার এদিকে খড়গপুর রয়েছে। আপনার সুবিধা অনুযায়ী আপনাকে যোগাযোগ করতে হবে। আর যদি আপনি হেরিয়া যোগাযোগ করতে চান, ডক্টর এ হালদারকে কিন্তু অবশ্যই পাচ্ছেন। মেচেদাতেও কিন্তু আমাদের চেম্বার হয় এবং সেখানে ডক্টর বি শর্মা এবং ডক্টর এন ভট্টাচার্য কিন্তু যান, একটু ফোন করে জেনে নেবেন। ক্যানিং চেম্বারে ডক্টর এ হালদারকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আরামবাগে আমাদের চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু আপনারা ডক্টর এ হালদারকে পাচ্ছেন। মালদার চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আপনারা চেম্বার অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা পেয়ে যাচ্ছেন আসানসোল, সেখানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু বাঁকুড়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন। দুর্গাপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস খানকে পাচ্ছেন। কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বর্ধমানে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে। কোচবিহারে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এস ঘোষালকে। বোলপুর চেম্বারে পাচ্ছেন এবারে ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে। ঝাড়গ্রাম থেকে আজকে ফোন এসেছিল, ঝাড়গ্রামে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার কিন্তু ঝাড়গ্রাম চেম্বারে থাকেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নামটা লিখিয়ে ফেলুন। যারা যেটা দেখাতে চাইছেন বনগায়, তারা ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন অবশ্যই বহরমপুর এবং কৃষ্ণনগরের চেম্বার পেয়ে যাচ্ছেন, সেখানে ডক্টর এ হালদারকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে হবে। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন কাকদ্বীপ চেম্বারে ডক্টর বি শর্মাকে। আপনারা পেয়ে যাচ্ছেন হলদিয়ায় ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আসামের গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানে আপনারা স্যারকে পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে। আগরতলায় এবারে থাকবেন ডক্টর এন ভট্টাচার্য। গুয়াহাটি আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার আমাদের শিলচরের, মানে আমাদের আসামের শিলচরের পাশাপাশি গুয়াহাটি, সেখানেও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই জামশেদপুরে ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে এবং ডিব্রুগড় আসামের আরেকটি গুরুত্বপূর্ণ সেন্টার, সেখানে কিন্তু থাকছেন ডক্টর এস ঘোষাল। এবং আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই মধ্যমগ্রামী চেম্বার, ল্যান্সটাউনে চেম্বার পাচ্ছেন, হাতিবাগানে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, পাশাপাশি আপনারা হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে পাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় চেম্বার পাচ্ছেন। অ্যাড্রেস বুঝতে কোনো অসুবিধা হলে আপনাদের জন্য রয়েছে হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37 নাম্বারে ফোন করুন, কথা বলুন আর চটপট জেনে নিয়ে নামটা কিন্তু লিখে ফেলুন। অস্থির সমস্যা নিয়ে শুনছিলাম স্যার, আর কি জানবো? হ্যাঁ, এবার বলছি যেটা আমাদের পঞ্চকর্মের একটা গুরুত্ব রয়েছে প্রচন্ড। যেমন আমাদের ইন্টারনাল মেডিসিন রয়েছে, আমরা এই ধরনের আর্থারাইটিস পেশেন্টদের ক্ষেত্রে কিছু মেডিসিন দিই, যেটা তাদের ওই সোয়েলিং, কারোর ক্ষেত্রে হাঁটু ব্যথা হলে ফুলে যায় হাঁটুটা, বা আওয়াজ হয়, বা সেখান থেকে অনেকে আবার এসে বলেন ডাক্তার আমাদের জল বের করা হয়েছে, এগুলো একদম করবেন না। তো এর সাথে সাথে একটা আমাদের পঞ্চকর্ম থেরাপি রয়েছে, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ থেরাপি যে কোনো ক্রনিক এবং ক্রিটিক্যাল রোগের ক্ষেত্রে। সেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস হতে পারে, সেটা যে কোনো স্কিন ডিজিজ হতে পারে, সেটা মোটর নিউরন ডিজিজ হতে পারে, সেটা মায়োপ্যাথি হতে পারে, মাসকুলার ডিস্ট্রফি হতে পারে, সেটা সিকেটির মতো পেশেন্ট হতে পারে, ক্রনিক লিভার ডিজিজ হতে পারে। সেই রকমই অস্টিওআর্থ্রাইটিস, লাম্বার স্পন্ডলাইটিস, সার্ভাইকাল স্পন্ডলাইটিস এই ধরনের রোগের ক্ষেত্রে তো আমরা ব্যবহার করে থাকি। কারণ এই পঞ্চকর্মটার মধ্যেই কিন্তু আমরা রোগকে 50 থেকে 60% তার সুরাহা বের করে ফেলবো। কারণ পঞ্চকর্ম মানে এরকম নয় আমি একটু তেল মালিশ করে দিলাম, একটু গরম সেক দিয়ে দিলাম, আমার হয়ে গেল পঞ্চকর্ম। পঞ্চকর্ম একটা ভাস্ট জিনিস, যেখানে আমাদের 5টা কর্ম রয়েছে: বমন, বিরেচন, বস্তি, শিরবিরেচন এবং নস্য। এবং অ্যাকর্ডিং টু সুশ্রুত, যেহেতু রক্তটা অ্যাড হয়েছে, সেখানে রক্তমুক্ষণটা আসে। আমরা জানি অনেকের অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টের ক্ষেত্রে ভেরিকোজ ভেনেরও প্রবলেম চলে আসে, সেই রক্তমুক্ষণ কিন্তু আমরা ভেরিকোজ ভেনের ক্ষেত্রে দিই। সেই রকমই আমাদের বস্তি যে চিকিৎসাটা, এবং প্রত্যেকটা যে আমি পার্ট বললাম, বমন, বিরেচন, বস্তি, শিরবিরেচন এবং নস্য, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা কারণে করা হয়। যেমন বমন করানো হয় কফজ প্রিডোমিনেন্ট রোগের ক্ষেত্রে। কফ কোথায় প্রিডোমিনেন্ট হয়? যেখানে কিনা আপনাদের স্কিনের সমস্যা থাকে। পিত্তজ প্রিডোমিনেন্ট কেসে আমাদের বিরেচন করানো হয়। সেরকমই বায়ু যে পেশেন্টের ক্ষেত্রে ভিসিয়েটেড হয়েছে বা বায়ু বেড়ে গেছে, তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই বস্তি চিকিৎসাটাকে মেন ধরি। এবং বস্তি চিকিৎসাকে বলা হয় যে কোনো রোগের অর্ধ চিকিৎসা। এটা আমাদের যখন পরীক্ষা হতে এটা প্রশ্নপত্রে আসতো কি যে কোনো রোগের অর্ধ চিকিৎসা আমরা কাকে বলি, সেটা হচ্ছে বস্তি চিকিৎসা।
এই বস্তি চিকিৎসাটা বায়ু রোগ ভিসিয়েটেড যে কোনো রোগের ক্ষেত্রে করা হয়। আর আমরা জানি বায়ু ঘটিত রোগ মানে হচ্ছে 90% হতে ব্যথা রিলেটেড, 10% বায়ু রিলেটেড অন্যান্য রোগ হতে পারে, যেমন নার্ভের সমস্যা হতে পারে, যেমন পার্কিনসনের মতো কম্পবাত হতে পারে, সেগুলো আলাদা। কিন্তু মেইনলি যে মেন পোর্শনটা বায়ু রিলেটেড, কি আমরা বাতের ব্যথা বলি, সেই ব্যথা রিলেটেড ট্রিটমেন্ট হচ্ছে বস্তি চিকিৎসা। তো যে কোনো পেশেন্টই আমাদের কাছে আসুক না কেন, যে কোনো অবস্থায়, গ্রেড 1 অস্টিওআর্থ্রাইটিস হোক, গ্রেড 2 হোক, গ্রেড 3 হোক, যে কোনো অবস্থায় আসুক না কেন, তাকে যদি আমরা এই টোটাল পঞ্চকর্ম প্রসিডিওরটা সঠিকভাবে দিতে পারি, এবং এই পঞ্চকর্মের আগে পূর্বকর্ম এবং পঞ্চকর্মের পরে পশ্চাৎকর্ম, এই তিনটেকে যদি আমরা ধাপে ধাপে ঠিকভাবে দিতে পারি, যে কোনো পেশেন্টকে কিন্তু আমরা আরাম দিতে পারবো। যে কোনো পেশেন্টের কিন্তু পা ব্যথার যে কমপ্লেনটা আছে, কি ডাক্তারবাবু আমার বাড়ির মধ্যে হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে, সিঁড়ি ভাঙতে অসুবিধে হচ্ছে, কষ্ট হচ্ছে, পাটা ফুলে যাচ্ছে, এইগুলো থেকে আমরা কিন্তু তাকে বের করে নিয়ে আসতে পারবো, তাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারবো, যাতে সে নর্মালি হাঁটাচলা করতে পারে, বাড়ির মধ্যে ঘুরতে পারে, বা ছাদে উঠতে পারে, বা বাথরুমে যেতে পারে। তো আমি আপনাদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট করব, যারা এই ধরনের ব্যথা যন্ত্রণার সমস্যা নিয়ে ভুগছেন, আজকে আমরা মেনলি আলোচনা করলাম আমাদের হাঁটু ব্যথা নিয়ে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো হাঁটু ব্যথা ছাড়াও কিন্তু অন্যান্য ধরনের অনেক ব্যথা হয়। সেই ব্যথার যদি চিকিৎসা আপনি পার্মানেন্টলি করাতে চান উইদাউট ব্যথার ওষুধ, তাহলে কিন্তু আয়ুর্বেদের হাত ধরুন এবং এনবিপির হাত ধরুন, দেখবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। একদম, পদ্ধতি তো অনেক কিছু আছে, পদ্ধতি হয়তো ইনজেকশন রয়েছে, পদ্ধতি হয়তো অপারেশন রয়েছে, কিন্তু হয়তো আপনি তার পক্ষপাতী নন, বা আপনি হয়তো করাতে চাইছেন না, বা আপনি দেখেছেন যে অন্য কেউ রেজাল্ট পাননি, আপনি তাই ভীত সন্ত্রস্ত, তাহলে আপনার জন্য এনবিপির দরজা সর্বদা খোলা। চলে আসুন, যোগাযোগ করুন, কথা বলুন স্যারদের সাথে এবং ট্রিটমেন্ট শুরু করুন। চটপট ভালো থাকুন। প্রচুর বন্ধুরা প্রত্যেকদিন কিন্তু পৌঁছে যান আমাদের প্রত্যেকটি সেন্টারে এবং ভীষণ ভালো আছেন তারা। কি বলছেন তারা একটু শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। নাম? রীতা ভট্টাচার্য, কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস। কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল। হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম। পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ, কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ হলাম। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না না, আমার দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, একটা হাঁটতে পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছে অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন?
না মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায় আবার ফের মানে তারপরে আবার মানে মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টিসিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আপনার পরিবারে যদি কোনো ছেলে বা মেয়ে খুব ভালো রেজাল্ট করে দেখবেন আপনার কিরকম একটা গর্ব হয়, বা আপনার পরিবার থেকে কেউ হয়তো বড় ডক্টর হয়ে গেল, একটা গর্ব অনুভব করবেন। কেউ বড় ইঞ্জিনিয়ার, আপনি খুব গর্ব করে সকলের সামনে বলবেন। অর্থাৎ পরিবারের কারোর ভালো কোনো কাজ যেটা সমাজের জন্য ভালো হবে, সমাজের জন্য মঙ্গলের হবে ভবিষ্যতে গিয়ে, সেটা আপনার গর্বের বিষয়। আর ঠিক এই কারণে আমরা গর্ব করি আমাদের এনবিপি কে নিয়ে, কারণ এনবিপি তে একজন দুজন নয়, এতজন অভিজ্ঞ চিকিৎসক একসাথে থাকেন এবং যাদের একমাত্র উদ্দেশ্য থাকে যে কিভাবে আমাদের বাংলার মানুষকে ভালো রাখা যায়। শুধু বাংলা বলবো কেন, বাংলার বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা ছুটে যাচ্ছেন এবং অবশ্যই চিকিৎসা করছেন এবং সফলতা তারা অর্জন করছেন। তারা ভালো রাখছেন পেশেন্টদের এবং তারা কিন্তু তাদের কাজকে কিন্তু সকলের সামনে কিন্তু তুলে ধরছেন। আর সে কারণে কিন্তু আমরা গর্ব অনুভব করি আমাদের এনবিপি কে নিয়ে। আর আপনাদের যারা আজকে হয়তো অনুষ্ঠান প্রথম দেখছেন, যারা এখনো এনবিপি নিয়ে জানেননি, যারা এখনো একটু দ্বিধাগ্রস্ত যে এনবিপি তে গেলে ভালো হবে তো, আমার এই জটিল সমস্যা যেটা বহু বছরের, এত ডক্টর দেখালাম কেউ সুস্থ করতে পারছে না, এনবিপির আয়ুর্বেদ চিকিৎসকেরা আমাকে ভালো করে দেবে, তাদের জন্য আজকে আরো একবার আলোচনা, আরো একবার আপনাদের জানানোর চেষ্টা করব যে এনবিপি আপনার জন্য কি করতে পারে। নিজেকে জাহির করার জন্য নয়, এনবিপির যে কর্মদক্ষতা রয়েছে তার দ্বারা যেন আপনাদের উপকার হয়, আপনারা যেন আপনাদের জটিল কঠিন সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারেন, সেই উদ্দেশ্যে আমাদের কিন্তু এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান যদি আপনাদের উপকারে লাগে সেটা আমাদের জন্য সব থেকে কিন্তু মূল্যবান। তাই আজকেও এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে আপনারা ফোন করুন, কথা বলুন স্যারের সাথে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন অবশ্যই আপনারা, এবং আপনারা জানেন যে আপনি নিজেকে কতটা ভালোবাসেন। আপনি যেরকম আপনার পরিবারের মানুষকেও ভালোবাসেন, নিজেকেও কিন্তু কম ভালোবাসেন না। কিন্তু যখন আপনার এমন কোনো সমস্যা, যে সমস্যাটা আপনি লুকিয়ে রাখতে পারছেন না, কারণ লুকিয়ে রাখাটা আমাদের একটা বড় স্বভাব, আমরা খুব কৃতিত্ব অনুভব করি যে আমি একটা জিনিসকে লুকিয়ে রাখলাম, কিন্তু যেটা আপনি লুকিয়ে রাখতে পারছেন না, অর্থাৎ আপনার স্কিনের কোনো সমস্যা, আপনার হেয়ারের কোনো সমস্যা, যেটা 5 জন দেখে নিচ্ছে, ঠিক সেরকম একটি জটিল সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে সমস্যাটার নাম সোরিয়াসিস। স্যার, আমরা আলোচনায় আসবো, তবে তার আগে একটু বন্ধুর সঙ্গে কি কথা বলে নেবো, একটু ফোনে বন্ধুর সাথে কথা বলে নিই, তারপর সোরিয়াসিস নিয়ে আজকে আপনাদের জন্য আমরা আলোচনা করব স্যারের সাথে। তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। কে বলছেন? হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে?
ম্যাডাম আমার মায়ের বিষয়ে একটু জানতে চাইছিলাম। মায়ের বয়স কত? 55 বছর। 55 বছর। বলো কি সমস্যা হচ্ছে? ম্যাডাম কি হচ্ছে এখন না মাঝে মধ্যে মায়ের একটু অনেকক্ষণ ধরে কাজ করার পরে দেখা যাচ্ছে হাতটা একটু কাঁপছে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করার ফলে পাটাও মাঝে মধ্যে কাঁপছে আর কি। মায়ের বয়স কত বললে? 55 বছর। আচ্ছা, প্রেশার, সুগার, থাইরয়েডের কোনো ওষুধ খান বা হার্টের? না, ইদানিং সুগারটা ধরা পড়েছে, তাই ডাক্তারবাবুর সুগারের ওষুধটা আমরা শুরু করেছি। আচ্ছা, কখনো সিটি স্ক্যান, ব্রেনে কোনো সিটি স্ক্যান করা হয়েছে মায়ের? না না, সেরকম কিছু করা হয়নি। আচ্ছা, এটার জন্য কি কোনো ডাক্তারকে দেখানো হয়েছে, এই যে হাত পা কাঁপছে বলছো বা এই সমস্যাটার জন্য? না, এটা না রিসেন্টলি শুরু হয়েছে ডাক্তারবাবু, তাই আমরা ফোনটা করলাম। আচ্ছা, কাঁপ ধরলে কি হাত কাঁপে? হ্যাঁ, মানে অনেকক্ষণ ধরে কাজ করলে তারপরে দেখতে পাচ্ছি যে হাতটা আর কি কাঁপছে, আর তার সাথে পাটাও কাঁপছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে যদি রান্না বান্না করে। আচ্ছা, কিছু জিনিস ভুলে যাচ্ছে বা অন্যমনস্ক হচ্ছে, এরকম হচ্ছে? হ্যাঁ, একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে মাঝে মধ্যে আর কি। ঠিক আছে, বাড়িতে কারুর এই সমস্যা ছিল? মামার হ্যাঁ, বাড়ি হোক সেরকম তো কিছু ছিল না কাউর। আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকো টিভিতে, আমি বলছি কি করলে ভালো হয়। তো এটা আমাদের একটা রোগ, যেটা আমি একটু আগে আলোচনায় মাঝে মাঝেই বলি, কি পার্কিনসন যেটা বলা হয়। একদম। তো কম্পবাত, এটা একটা তার একটা প্রিলিমিনারি স্টেজে রয়েছে। তো এটা জাস্ট স্টার্ট হচ্ছে। তোমরা লক্ষ্য করেছো বা তুমি লক্ষ্য করেছো, এটা খুব ভালো জিনিস। এটার যদি ট্রিটমেন্ট এখন থেকে না চালু করো, এটা ভবিষ্যতে গিয়ে আরো বাড়বে এই হাত পা কাঁপাটা। পার্কিনসন বলে এক ধরনের রোগ থাকে, আজকালকার দিনে গুগল রয়েছে, তুমি একটু সার্চ করে এই রোগটার নাম দেখে নেবে, পার্কিনসন ডিজিজ। তো এতে এই ধরনের লক্ষণগুলো দেখা যায়, কি হাত পা কাঁপবে, যাদের স্টার্ট হচ্ছে জাস্ট প্রথম দিকে, তাদের মাঝে মাঝে কাঁপবে, হাত কাঁপলো বা পা কাঁপলো। এটা দুটো রিপোর্ট করলে মেনলি ধরা পড়ে, সেটা হচ্ছে একটা সিটি স্ক্যান ব্রেন করতে হয়, আর নইলে এনসিবি বলে একটা রিপোর্ট রয়েছে, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি বলে, সেই রিপোর্টটা করলে এই রোগটা ধরা পড়ে। এটা মেনলি কি হয়, আমাদের ব্রেনের মধ্যে মিড ব্রেনে সেলাটার্সিকা বলে একটা গহ্বর রয়েছে, ওখান থেকে ডোপামিন বলে একটা জিনিস আমাদের সিক্রিয়েট হয়। সেই ডোপামিন সিক্রিয়েটিং সেলে যদি কোনো সমস্যা হয়, ডোপামিনটা যদি প্রপারলি সিক্রিয়েট না হতে পারে, এই ধরনের পার্কিনসন রোগ, যেখানে হাত পা কাঁপা বা একটু অন্যমনস্ক হয়ে যায় বা ভুলে যাওয়া, এই ধরনের সমস্যা আসতে পারে। বা এটা ছাড়া ল্যাকুনার পোর্শনে যদি ব্রেনে কোনো ইনফ্যাক্ট থাকে, মানে ব্রেনের একটা পার্ট হচ্ছে ল্যাকুনা, সেখানে যদি ব্লাড সাপ্লাইটা প্রপারলি না হয়, তো সেক্ষেত্রে এই ধরনের পার্কিনসন বা আয়ুর্বেদে যেটাকে বলা হয় কম্পবাত, এই ধরনের রোগ আসতে পারে। এটা কিন্তু কোয়ারির মধ্যে থাকছে, আমি তোমার মাকে দেখিনি, আমি তোমাকে যা সাজেশন দিচ্ছি এইগুলো হতে পারে। আর নার্ভ কন্ডাকশন ভেলোসিটি করলে দেখা যাবে কোনো পেরিফেরাল রেডিকুলোপ্যাথি রয়েছে কিনা, নার্ভের কোনো সমস্যা আসছে কিনা, সেটা ধরা পড়বে। তবে এইটা যেহেতু এখন প্রাইমারি স্টেজ, তুমি এখন প্রাইমারি স্টেজে যদি ট্রিটমেন্টটা স্টার্ট করো, মা কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং জটিলতার দিকে যাবেন না। আর এটা যদি তুমি এখন অবহেলা করতে থাকো, আজ নয় কাল, 6 মাস, 1 বছর, 1.5 বছর পরে কিন্তু এই প্রবণতাটা বাড়তে থাকবে। তখন ট্রিটমেন্ট করলে হয়তো সফল হবে, কিন্তু অনেকটা সময় লাগবে তখন। কিন্তু আমি চাই তুমি তোমার মাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা চালু করো, এবং দেখবে তোমার মা ট্রিটমেন্ট চালু করার পরে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে এসছে। কিছু রিপোর্ট রয়েছে যেটা আমি লিখে দেবো, সেটা করিয়ে নেবে এবং সেই অনুসারে ট্রিটমেন্ট করলে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। একদম তাই। স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করেছো তো? পার্কিনসন নামটা কিন্তু যথেষ্ট ভয়ের, যথেষ্ট আতঙ্কের। কোনো ভয় দেখাচ্ছি না, সচেতন করছি। প্রথম থেকে সচেতনতা অবলম্বন করলে কিচ্ছু ভয় নেই, সহজে ভালো হয়ে যাবে। এবং যদি সচেতনতা অবলম্বন না করা হয়, তাহলে কিন্তু, বা সঠিক চিকিৎসক নির্বাচন করলে না, সঠিক প্যাথি নির্বাচন করলে না, তাহলে কিন্তু রোগটা যথেষ্ট কঠিন, যথেষ্ট ভয়ের, যথেষ্ট আতঙ্কে। যাক, এরকমই একটা জটিল সমস্যা নিয়ে আলোচনা করবো আজকে, সোরিয়াসিস। আমরা যতই সোরিয়াসিস নিয়ে কথা বলি স্যার, যখন আমার পাশে কোনো সোরিয়াসিস পেশেন্ট বসবে, হয়তো আমি একটু নাক কোচকাবো, আমি তার থেকে একটু সরে যাওয়ার চেষ্টা করব, কারণ দেখেই আমাদের কেমন একটা লাগবে যে বাবা তার থেকে আমার হয়ে যাবে না তো। কিন্তু সব জানার পরও এই ভুলগুলো আমাদের হয়ে যায়। তবে যে মানুষটা সোরিয়াসিস, তার মনের মধ্যে দিয়ে কি যায়? একদমই, সোরিয়াসিস নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করি, এবং স্কিনের সমস্যার মধ্যে সোরিয়াসিস হচ্ছে একটা বার্নিং প্রবলেম। মানে এটা এমন একটা রোগ, এটা একটা মানুষকে মেরে ফেলবে না, কিন্তু ভেতর থেকে মেরে ফেলবে। মানে কি, আপনি একটা জায়গায় যাচ্ছেন, আপনি অফিসে যাচ্ছেন বা বাজারে যাচ্ছেন বা বাসে উঠছেন, ট্রামে উঠছেন, সেখানে লোক দেখছেন আপনাকে ফলো করছে বা আপনার ওই জিনিসটাকে দেখছে। তো তখনই আপনার মনের মধ্যেটা একটা চলবে, কি এটা কি হলো আমার, সবাই আমার দিকে দেখছে বা আমাকে একটু এড়িয়ে যাচ্ছে, আমার থেকে একটু দূরে থাকছে। এই জিনিসটা হচ্ছে সোরিয়াসিসের মেন সমস্যা হয়। কারণ এই সোরিয়াসিস রোগের এখনো কোনো কারণ আবিষ্কার হয়নি। এটাকে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বলা হয়। মানে এটা অত্যধিক দুশ্চিন্তা, চিন্তা ভাবনা থেকে এই রোগটা আসছে। এটা আপাতত আবিষ্কার হয়েছে, কিন্তু এছাড়া এর কোনো কারণ নেই।
সোরিয়াসিস রোগটা দেখতে কিরকম আমি সেটা নিয়ে আলোচনায় আসছি, ফোনটা নিয়ে নিন, আমি তারপর একদম। তবে স্যার একটা খুব ভালো কথা বললেন যে মৃত্যু হবে মনের দিক থেকে, মানে এটা কতটা মনের যন্ত্রণা যে মানুষটির হয় সে মানুষটি বোঝেন। সে কারণে কিন্তু ডাক্তারবাবুরা যেহেতু মানুষের মনের কথা বোঝেন, সে কারণে তারা কিন্তু উপলব্ধিটা করতে পারেন। যাদের সোরিয়াসিসের সমস্যা রয়েছে চটপট স্ক্রিনে দেওয়ার নাম্বার একটু নোট করে একটু যোগাযোগ করবেন এনবিপির সাথে। কে আছেন বলবেন। নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম সন্দীপ হালদার। কোথা থেকে বলছেন সন্দীপ বাবু? আমি বলছিলাম বন্যা থেকে। বনগা থেকে। বলুন কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমার এই শরীরে মানে ওই চুলকানি নিয়েই হচ্ছে আমার কোশ্চেন। আরে না, দাঁত টাইপের বলে না, এখন দাঁতটা গোল ডিগ্রি আগে হ্যাঁ। খুব ছোট ছিল, আচ্ছা। ঠিক আছে? তা দিনকে দিন আমি ওই মানে বেড়ে যাচ্ছিল বলে আমি দোকান থেকে মেডিকেল শপ থেকে মানে দিয়েছে খাইয়েছিলাম, ওটা দেখি আরো স্প্রেড হয়ে যাচ্ছে ওই জিনিসটা। মানে তাদের জন্য যে ওষুধটা যেটা পাওয়া যায় আমরা তো কোনো ডাক্তারকে দেখিয়ে খাওয়াননি কেন? ওটা তো দাঁত না হয়ে অন্য সমস্যাও হতে পারে। দেখতে তো অনেক রোগকেই সমান লাগে, কিন্তু রোগটা তো আলাদাও হতে পারে। আচ্ছা, তো যে জিনিসটা যে রোগের ক্ষেত্রে কাজে লাগবে সেই রোগে যদি না দিয়ে অন্য রোগে দেওয়া হয় সেই জিনিসটা তো বেড়ে যাবে। ওটা দাঁত না হয়ে অন্য সমস্যাও তো হতে পারে। আর কি জায়গাটা চুলকাচ্ছে? হ্যাঁ চুলকায়, আর চুলকে একটু বেড়ে যায়, অনেকটা স্প্রেড হয়ে যায়। মানে আশা করি মানে যেভাবে বাড়ছিল মানে ধরুন 25% বা 25 থেকে তোমার আপনার 5% হলে 30% হবে, এটা এখন 25% এখন 50% হয়েছে, 50 থেকে 75%, মানে এতটা বেড়ে গেছে 2-3 দিনের মধ্যে। জায়গাটা লাল হয়ে আছে? হ্যাঁ লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, ফুসকুড়ি ফুসকুড়ি ওঠে? হ্যাঁ 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 পুরো চারিদিকে স্প্রেড করে যাচ্ছে। হ্যাঁ, জায়গাটা চেষ্টা কর। কার, আপনার হয়েছে? না আমার বাইক। আচ্ছা, জায়গাটা চুলকাতে বারণ করবেন। ওই রসটা যেখানে যেখানে লাগবে সেই জায়গাতেই কিন্তু হবে আবার আচ্ছা চুলকাবে, জায়গাটা মিশমিশ করবে, কিন্তু ওই নখ দিয়ে না চুলকে হাত বোলাতে বলবেন জায়গাটার উপরে। আচ্ছা আচ্ছা জিনিসটা যখনই ফেটে রসটা ওকে, লাগবে, না, না। হ্যাঁ রসটা অন্য জায়গায় লাগবে না, তখনই ওই যে একটা জায়গা থেকে একটা জায়গায় স্প্রেড করে যাবে। আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো দেখুন, স্কিনের ইনফেকশন আমি সবসময় বলি, বিগত দিনেও আমি যতবার টিভি প্রোগ্রাম করেছি বা অন্যান্য চ্যানেলে যখন হয়, তো প্রত্যেকটা স্কিনের পেশেন্টকে কিন্তু দেখা উচিত। একদম। না দেখে তার ট্রিটমেন্ট করলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। কারণ স্কিনের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। ম্যাকিউল রয়েছে, প্যাপিউল রয়েছে, পাস্টিউল রয়েছে, কোনটা রিং ওয়ার্ম হতে পারে, কোনটা ভিটিলিগো হতে পারে, কোনটা ডিএলই হতে পারে। মানে আমাদের ভিটিলিগো মানে কি আমরা জানি সেথির মতোই দেখতে, সাদাই হবে জায়গাগুলো, কিন্তু সেটা হয়ে যাবে ডিকয়েড লুপাস এরিথ্রোমেটোসাস, সেটা অন্য রোগ। সেথিতে যে মেডিসিন আমরা ব্যবহার করি যে কোনো প্যাথির ক্ষেত্রে, সে হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, আয়ুর্বেদ হোক বা অন্য প্যাথি হোক, তো যদি আমরা সেথির ক্ষেত্রে যেটা ব্যবহার করি, যদি ডিকয়েড লুপাস এরিথ্রোমেটোসাস হয় সেই মেডিসিনটা ব্যবহার করি, তাহলে সেই রোগটা বেড়ে যাবে আরো। তো সেরকমই যতক্ষণ না স্কিনের পেশেন্টকে আমরা দেখছি, যতক্ষণ না আমরা নিজে থেকে স্যাটিসফাইড হচ্ছি কি হ্যাঁ এটাই হতে পারে, বা তার জন্য যদি কোনো ইনভেস্টিগেশন লাগে আমরা দেব, তো সেটা যখন প্রমাণ হবে তখন তার উপরে ওষুধটা প্রয়োগ করুন। নইলে ওই যে বলছেন হঠাৎ করে 25 থেকে 70% বা 50% হয়ে যাচ্ছে, এই জামটা করবে। কিন্তু আপনাকে একটাই কথা বলবো, ওয়াইফকে একটাই অ্যাডভাইস দেবো কি, কোনো তেল সাবান মলম এখন লাগাবেন না। আর যে ওষুধটা খাচ্ছেন সেটা এখন স্টপ করুন। জায়গাটা চুলকালে নখ দিয়ে চুলকাবেন না, হাত বোলাবেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো ভালো ডাক্তারের সাথে দেখা করুন। বা আয়ুর্বেদ যদি আপনারা করাতে চান, আমাদের বনগাঁয় চেম্বার রয়েছে, আয়ুর্বেদের হাতও ধরতে পারেন, এর আয়ুর্বেদেরও খুব ভালো চিকিৎসা রয়েছে। একটু যোগাযোগ করে নেবেন হেল্পলাইন নাম্বারে, অবশ্যই দেখবেন ভালো হবেন। একদম। আচ্ছা, যেহেতু আজকে আমরা সোরিয়াসিস নিয়ে আলোচনা করছি, আমি প্রথমে একটু জানতে চাইবো যে উনি যেমন একটা সিমটমস বলছেন, তো সোরিয়াসিসেরও কি আলাদা কিছু সিমটমস নিশ্চয়ই রয়েছে, সেটা কিরকম হয় একটু শুনবো। সোরিয়াসিসের যে মেন সমস্যাটা হয়, সোরিয়াসিসের জায়গাটা মাছের আঁশের মতো চামড়া ওঠে, শুকনো চামড়া, মানে গোল গোল হবে, দেখতে ভয়ঙ্কর হবে, অনেকের ক্ষেত্রে লালও হতে পারে, এবং তার উপর থেকে মাছের যেরকম আঁশ ওঠে সেরকম আমাদের ডেড সেলগুলো, যেটা স্কিন ডেড সেল, সাদা সাদা গুঁড়ি গুঁড়ি উঠবে, এবং সেটা প্রচন্ড চুলকাতে পারে, এবং তার সাথে পিন পয়েন্ট ব্লিডিং থাকতে পারে। পিন পয়েন্ট ব্লিডিং মানে একটা আলপিন যদি কোনো জায়গায় ফুটিয়ে দিই, সেখান থেকে যেরকম ছোট্ট একটা বিন্দুর ব্লিডিং আসে, সেরকম সোরিয়াসিসের ক্ষেত্রে একদম সোরিয়াসিসের একদম আইডেন্টিফিকেশন মার্ক বলা যায় পিন পয়েন্ট ব্লিডিং। মানে অন্য রোগের থেকে সোরিয়াসিসকে আলাদা করা যায় এই পিন পয়েন্ট ব্লিডিং দিয়ে। তো তার সাথে ওই চুলকানি থাকবে এবং লাল লাল গোল গোল হবে, এবং সেখান থেকে চামড়াটা উঠবে। আমি আরো আলোচনায় আসছি, আপনি একদম একদম। কে আছেন শুনবো। নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি বঙ্কিম দাস, কোথা থেকে বলছেন? বেলেঘাটার থেকে। বেলেঘাটার থেকে। বলুন দাদা, কি সমস্যা হচ্ছে? আমি পরশুদিন একটু হাঁটতে গিয়ে একটু হোঁচট খেয়েছিলাম। আচ্ছা।
আমার একটু ঘাড়ের উপরে ব্যথা। বয়স কত এখন আপনার? আমার 73। 73 আচ্ছা। হ্যাঁ, কোথায় ব্যথা? ওই খায়ের মধ্যে ব্যথা, তা গরম জল ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ আর অমলকার যখন লেগেছে তাতে একটু কমেছে। হ্যাঁ আর হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি। আর আমার ওই মর্নিং ওয়াক করে, সকালবেলা মর্নিং ওয়াক করলে আমার ওই কুচকি এখানে ফুলে যায়, তারপর আমার টয়লেট করলে ওটা আবার ঠিক হয়ে যায়। কি করবো বলুন তো? ওখানে কোনো ব্যথা হয়? না, না, দেখা নেই। কোনো পেটের ছবি করিয়েছেন রিসেন্ট? না, আমরা করিনি। তো করতে হবে তো, বয়সটা বাড়ছে তো, অন্য রোগ হতে পারে তো। কি বললাম বুঝতে পারছেন? আচ্ছা, আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি কি হতে পারে এবং সেখান থেকে কিভাবে আচ্ছা, আপনাকে মন বেরিয়ে দিয়ে আসতে শুনুন। হবে। হ্যাঁ। তো যেহেতু ওনার বয়সটা 73 রয়েছে, এটা ইঙ্গুইনাল হার্নিয়া একটা হতে পারে, যেটা ফোলা ভাব বলছেন, ঠিক কুচকির কাছে একটা ফোলা ভাব রয়েছে, এটা ইঙ্গুইনাল হার্নিয়া হতে পারে। যখন উনি টয়লেটটা করছেন প্রেশারটা কমে যাচ্ছে, জিনিসটা আবার ঢুকে যাচ্ছে। আরো 2 বছর পরে দেখবেন বাথরুম করার পরও জিনিসটা ফোলা থাকছে, একমাত্র শুলেই জিনিসটা ঢুকে যাবে, মানে নর্মাল হবে। তো আপনাকে আমি একটা বলবো, একটা ইউএসজি করার, হোল অ্যাবডোমেন একটা ইউএসজি করবেন। এবং তার সাথে আপনি যেটা বললেন চোট লেগেছিল, যার জন্য থাইয়ে একটু ব্যথা হচ্ছে, গরম জল দিয়ে সেঁক নিচ্ছেন। আপনি গরম জল এবং ঠান্ডা জল দুটো মানে কম্পারেটিভলি, একটা 1 মিনিট হলে আর একটা 1 মিনিট, এটা চেঞ্জ করে করে সেঁকটা নেবেন। যদি গরম জলে সেঁক নেন, তারপরে যদি আইস প্যাক থাকে আইস প্যাক দিয়ে নেবেন, এটা তাড়াতাড়ি আপনার রিকভারি হবে। এবং তার সাথে যদি কোনো বাম টাম থাকে দেবেন, কারণ সামান্য একটু মাসকুলার ইনজুরি থাকতে পারে, যার জন্য ব্যথাটা আছে। এবং শীতকাল তো একটু ব্যথা যন্ত্রণার সমস্যাটা একটু রয়ে যায়, তো সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। কিন্তু কুঁচকির কাছে যেটা বললেন, ওটা ইঙ্গুইনাল হার্নিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তার জন্য একটা ইউএসজি করিয়ে নেবেন, যে কোনো ভালো ল্যাব থেকে বা প্যাথোলজি সেন্টার থেকে করিয়ে আপনি বেলেঘাটা থেকে আপনি হাতিবাগান চেম্বারে একবার যে কোনো সময় করে দেখা করবেন। অবশ্যই আমরা রিপোর্ট দেখে যদি কিছু থাকে বলে দেবো, কিছু নেই যদি অন্য কোনো সমস্যা হয় আমরা দেখে বলে দেবো। আর যদি কিছু সমস্যা থাকে তার ট্রিটমেন্ট চালু করলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। 9830235557 বা 37 নাম্বার দুটো কিন্তু জলজল করছে টিভি স্ক্রিনে। নাম্বার দুটো মোবাইলে সেভ করুন, ফোন করুন, জেনে নিন যে আপনার নিয়ারেস্ট কোন সেন্টারটি রয়েছে, আর নাম লিখিয়ে চলে আসুন। সমস্যা নিয়ে একদম বেঁচে থাকবেন না, সমস্যা নিয়ে পুষে রেখে সমস্যাকে তিল থেকে তাল করবেন না প্লিজ। আর স্যার বলছিলেন যে সোরিয়াসিস ঠিক আমাদের কিরকম দেখতে হয়? হ্যাঁ, সোরিয়াসিস এটা তো দেখতে হচ্ছে, কিন্তু এবার সোরিয়াসিস থেকে আমরা মুক্তিটা পাবো কি করে? একদম। আমরা ট্রিটমেন্ট করছি, ওষুধ খাচ্ছি, মলম লাগাচ্ছি, দেখছি কিছুদিন ঠিক হয়ে যাচ্ছে, 3 মাস 6 মাস ঠিক থাকছে, আবার জিনিসটা ফিরে আসছে, বা 1 বছর ঠিক থাকছে আবার ফিরে আসছে। এটাও কি স্প্রেড হতে থাকে, ধীরে ধীরে বাড়ে? হ্যাঁ, এটাও ধীরে ধীরে এক জায়গা থেকে এক জায়গায় বাড়ে। এবার আমার কথা হলো, এর আমাদের যেরকম শারীরিক দোষ বায়ুপিত্ত কফ বললাম, আমাদের আয়ুর্বেদের দুটো দোষ রয়েছে, আরো মানসিক দোষ, যেটাকে বলা হয় রজ আর তম। আপনি পৃথিবীতে যেখানেই চলে যান, পৃথিবীর যে কর্নারেই চলে যান, আপনার কিন্তু বায়ুপিত্ত কফ ছাড়া এর কোনো ট্রিটমেন্ট, মানে আর অন্য কোনো ট্রিটমেন্ট আপনি অন্য কোনো প্যাথিতে পাবেন না। মানে মেডিসিন ট্রিটমেন্ট হবে, কিন্তু যে মানসিক দোষ রজতম ট্রিটমেন্ট কিন্তু একমাত্র আয়ুর্বেদই পারে দিতে। এবং আপনাকে কি করতে হবে, এই যে সোরিয়াসিস বলছি, আমি যে বলছিলাম একটু আগে কি পঞ্চকর্মের কথা, পঞ্চকর্মের মধ্যে কফ যে জিনিসটা রয়েছে, কফটা কিন্তু মেনলি আমাদের এই স্কিনের ধরনের, যে স্কিনের যে সমস্যাগুলো রয়েছে, এক্সিমা হোক, পিম্পলস হোক, বা আপনার সোরিয়াসিস হোক, বা ভিটিলিগো হোক, এটা কফটা ভিসিয়েটেড হয়। সেখানে এই যে পঞ্চকর্মের বমন প্রক্রিয়াটা রয়েছে, এটা কিন্তু খুব রিমার্কেবল কাজ করে। এবং তার পাশাপাশি যে আমরা বললাম রক্তটাকে পিউরিফাই করতে হবে, কারণ কফ এবং রক্ত এই দুটোর দোষ কিন্তু আমাদের এই সোরিয়াসিস রোগের জন্য ভিসিয়েটেড হয়। তো এই কফ এবং রক্তকে যখন আমরা ইকুইলিব্রিয়াম স্টেটে আনবো, তখনই কিন্তু এই সোরিয়াসিস রোগটা একদম ভেতর থেকে ঠিক হবে, ভবিষ্যতে আর কখনো রিল্যাপস হবে না। আমি আরো আলোচনায় আসবো, ফোনটা নিন। অবশ্যই। কে আছেন একটু দেখে নিই। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন দাদা, কে বলছেন? আমি শিবপুর থেকে বলছি। শিবপুর থেকে বলছেন, নামটা শুনবো। হ্যাঁ, আমার নিজেরই আচ্ছা, নাম কি আপনার? অনাম পরিচয় বসে আছে। আচ্ছা, বয়স কত? 60। 60। বলুন কি সমস্যা? সমস্যা বলতে আমার এই 130-35 সময় মাঝে মাঝে খুব কমই হয়, 140 সেটা হয়ে যায়। আচ্ছা। সেটার ওষুধ খাই, কিন্তু মাথাটা যেন মাঝে মাঝে ঘুরে যায়। বয়স কত বললেন এখন? হ্যাঁ, বয়সটা কত বললেন? 60। 60। সার্ভাইকাল স্পন্ডাইল, ঘাড়ের কোনো সমস্যা রয়েছে? ঘাড়ের বলতে স্পন্ডিলাইটিসে তো ছবি তুলে আপনার এক্সারসাইজই করছি তো। না, ডাক্তাররা কি বলেছেন কি স্পন্ডাইলাইটিসের সমস্যা রয়েছে ঘাড়ে?
বলেছিল, কিন্তু তারপর ট্রিটমেন্ট করিয়ে বললো যে তো আর কোনো ওষুধ হয় না, হুম। এটা আপনাকে এই নম্বরে ডায়াল করতে হবে। সেটা তো আমি করি তো সকালবেলা। আপনার যেটা মাথাটা ঘুরে যাচ্ছে না, এটা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকে হচ্ছে। আপনার প্রেশারটা মোটামুটি রেঞ্জের মধ্যেই রয়েছে। এখন 60 যে এজটা আপনার 130 থেকে 140 এটা ভ্যারি করবে, এটা খুব বেশি একটা হাই প্রেশার নয়, ঠিক আছে? এটা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকেই হচ্ছে। আপনি শুনতে থাকুন, কি করলে ভালো হয় আমি সেটা বলছি। হুম। এবার দেখুন, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যেটা হচ্ছে, আমাদের 7টা ভার্টিব্রা রয়েছে, C1 টু C7, যে কোনো লেভেলে এই স্পন্ডিলাইটিসটা হতে পারে, মানে হাড় ক্ষয়গুলো হতে পারে। এটা হলে কি হয়, 3-4টে সমস্যা মেন কমন হয়। একটা, আমাদের ঘাড় থেকে হাতের দিকে পেনটা রেডিয়েট করে হ্যান্ডে, বা একটা সিঙ্গেল হ্যান্ডে ঝিনঝিন ঝিনঝিন করবে কাঁধের কাছটা। আর কি হবে, মাথাটা হঠাৎ করে ঘুরে যাবে। সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের পেশেন্টদের ব্ল্যাকআউট হওয়ার সম্ভাবনা থাকে। যাদের সিভিয়ার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে তাদের ক্ষেত্রে আমরা বাইক বা কোনো রাইড করতে বারণ করি, মানে 4 চাকা হোক বা সাইকেল হোক বা বাইক হোক, সেটাকে চালাতে আমরা বারণ করি। কারণ হট করে মাথা ঘুরে গেলে টাল না সামলাতে পারলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবার আপনি বলবেন, আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছে কোনো ওষুধ নেই, শুধু ব্যায়াম করতে হবে। তো ব্যায়াম করে যদি আপনি রোগটাকে সুস্থ করতেন তাহলে নয় একটা কথা ছিল। হ্যাঁ, ব্যায়ামটা ওয়ান অফ দ্য পার্ট, যোগা একটা পার্ট, কিন্তু তার পাশাপাশি একটা মেডিসিনাল ট্রিটমেন্ট অবশ্যই আপনাকে লাগবে। এই যে হঠাৎ করে মাথাটা ঘুরে যাচ্ছে, এটাকে আটকানোর জন্য। কারণ এখন এজ আপনার 60 বললেন, কারণ মানে বয়সটা হচ্ছে আস্তে আস্তে, আরো 5 বছর 10 বছর পরে এই জিনিসটা আস্তে আস্তে আরো ডেভেলপ করতে পারে। তো সেই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে। পঞ্চকর্মের মধ্যে, আজকে পঞ্চকর্ম নিয়ে অনেকবারই আলোচনার মধ্যে আসছে। পঞ্চকর্মের মধ্যে একটা গ্রীবা বস্তি এবং একটা সুষুম্না বস্তি বলে একটা ট্রিটমেন্ট রয়েছে। মানে এই দুটোই হচ্ছে লোকাল বস্তি, এটা মেন পঞ্চকর্মের মধ্যে পড়ে না, এটা দুটোই লোকাল বস্তি। একটা হচ্ছে গ্রীবা বস্তি, একটা হচ্ছে সুষুম্না বস্তি। এই দুটো ট্রিটমেন্ট হচ্ছে আমাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য খুব ভালো কাজ করে। এবং তার পাশাপাশি কিছু ট্র্যাডিশনাল মেডিসিন রয়েছে যেটা কিনা এই ধরনের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা এই ধরনের মানে মাথাটা ঘুরে যাচ্ছে, বা এই যে অনেকের ক্ষেত্রে স্পন্ডিলাইটিসে আমার ঘাড় থেকে হাতের দিকে ব্যথাটা যায়, এইগুলোর জন্য কিন্তু খুব উপকার হয়। আপনি যেরকম ব্যায়ামটা করছেন করে যান, ওটা সাপোর্টিভ সিস্টেম আপনার। তার সাথে সাথে আমি চাইবো আপনার যাতে ভবিষ্যতে না বাড়ে, আপনি একটু যোগাযোগ করে নিন আমাদের সাথে, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে একটু দেখিয়ে নিন। দেখবেন এই যে মাথা ঘোরাটা, এটা আস্তে আস্তে কমে যাবে এবং ভবিষ্যতে গিয়ে আপনার এইটা আর বাড়াবাড়ি হবে না। একদম। এবং পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলে নি। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম, হ্যাঁ, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন। আচ্ছা, আমার গলাতে একটা টিউমার হয়েছে, ঠিক আছে? হুম। আমি অ্যালোপ্যাথি দেখিয়েছি, অ্যালোপ্যাথি ডক্টর বলেছেন যে মানে এটা ঘাম থেকে জমে জমে এটা হয়েছে। তো এটা কি আয়ুর্বেদিক ওষুধের দ্বারা মানে ক্লিয়ার হবে? একদম সম্পূর্ণ ঠিক হবে, আপনি চিন্তা করবেন না। বয়স কত? বয়স আমার 45। 45। কতদিন ধরে সমস্যাটা হয়েছে? এটা হয়ে গেছে আপনার 1-2 বছর হয়ে গেল। আর বেশি দেরি করবেন না, কারণ যে কোনো ধরনের টিউমার, যে কোনো ধরনের সোয়েলিং কিন্তু থাকতে থাকতে অন্যদিকে যায়, ঠিক আছে? আমাদের বাঁকুড়ায় চেম্বার রয়েছে, কি বর্ধমানে পাওয়া যাবে? বর্ধমানেও পাবেন। বর্ধমানে সামনেই চেম্বার রয়েছে আমাদের সিএমডি থাকবেন ওখানে, ডক্টর শর্মা। এবং বাঁকুড়ায় যদি দেখাতে চান বাঁকুড়াতেও পাবেন। কিন্তু যেটা তাড়াতাড়ি হবে, যে ডেটটা তাড়াতাড়ি হবে, দেখুন নিচের দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা 27 আছে লাস্টে, একটা 37 আছে। যে কোনো একটা নাম্বারে কল করে একটা বুকিং করে যত তাড়াতাড়ি সম্ভব দেখিয়ে নিন। কি বললাম বুঝলেন? একদম ম্যাডাম, অবশ্যই সময় নষ্ট না করে যোগাযোগ করুন। আমরা কিন্তু টিউমার হোক, পাইলস ফিশ, পলিপস হোক, সিস্ট হোক, সবকিছু নিয়ে ভীষণ টেনশন করি। এমনকি পাইলস ফিশ আর ফিস্টুলা নিয়েও প্রচুর টেনশন। কেন অতিরিক্ত কিছু একটা বেরিয়ে আসছে, কেন অতিরিক্ত কিছু একটা হচ্ছে যেটা আমাকে সমস্যা তৈরি করছে। স্যার যেটা বললেন, নিয়ারেস্ট যে সেন্টারটাই আপনার হবে। আপনি বর্ধমানের নাম বলছেন, বাঁকুড়ায় থাকেন, আমাদের কোনো অসুবিধা নেই। বর্ধমানে সামনে চেম্বার রয়েছে এবং আমাদের স্যার ডক্টর বি শর্মা কিন্তু যাচ্ছেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। এবং আপনার যদি মনে হয় না আমি বাঁকুড়ার মানুষ, বাঁকুড়ায় দেখাবো, তাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু আপনাকে ফোন করে নাম লেখাতে হবে। সময় নষ্ট না করে এখনই ফোন করুন। আর স্যার যে বিষয় নিয়ে বলছিলেন আবার একটু শুনবো। হ্যাঁ, মেনলি আমরা আজকে সোরিয়াসিস নিয়ে আলোচনা করছিলাম। তো যারা এই প্রোগ্রামটা ফলো করছেন বা এনবিপি প্রোগ্রামে এতদিন ধরে ফলো করে আসছেন, যারা আমাদের পেশেন্ট রয়েছেন, কারণ হাজার হাজার সোরিয়াসিসের পেশেন্ট রয়েছে, কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের চেম্বার রয়েছে এবং আউট অফ ওয়েস্ট বেঙ্গল আসাম স্টেটেও কয়েকটা চেম্বার, ত্রিপুরাও রয়েছে এবং
বাইরে তো দিল্লিতেও রয়েছে আমাদের চেম্বার, সেখানে যে সমস্ত সোরিয়াসিস পেশেন্টরা দেখিয়েছেন আজ পর্যন্ত আমি বলবো মোর দ্যান 98% পেশেন্ট কিন্তু সাকসেসফুল, এবং তারা আমাদের কাছে ট্রিটমেন্ট করে স্যাটিসফাইড। তারা বলছে আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার ট্রিটমেন্ট করেছি, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, কিন্তু ডাক্তার আমরা সুস্থ হইনি, হয়তো ঠিক হয়ে গেছে আবার ফিরে এসছে, আবার কারোর ক্ষেত্রে ঠিকই হয়নি, বেড়েই গেছে। তো তারা যদি সুস্থ হতে পারে, আপনি আপনার একটু প্যাথিটাকে চেঞ্জ করে আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন। আমিও বলছি আপনারা যারা আজকে টিভির ওপারে দেখছেন এই প্রোগ্রামটা, যাদের সোরিয়াসিস রয়েছে অবশ্যই এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদের হাত ধরুন, অবশ্যই দেখবেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসল কথা হলো রোগটা আর আপনাকে দ্বিতীয়বার জ্বালাতন করবে না। আপনি যখন বাইরে যাবেন আপনি ভালোভাবে হাঁটাচলা করতে পারবেন, বাজারে করবেন, ভালোভাবে করবেন, মনের মধ্যে যে কষ্টটা সেইটা আর আপনাকে আর পেতে হবে না। আর চট করে একটু আমাদের বন্ধুদের জন্য বলে রাখি যে তাহলে আপনি যোগাযোগটা করবেন কোথায়, আপনার নিয়ারেস্ট সেন্টার হচ্ছে না কোথায়। তো তার মধ্যে রয়েছে অবশ্যই আমাদের মেদিনীপুরের বন্ধুরা, সবার আগে সেখান দিয়ে শুরু করি। আমাদের হেরিয়া কিন্তু চেম্বার হয়, ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং মেচেদাও কিন্তু আমাদের চেম্বার হয়, সেখানে ডক্টর বি শর্মা বা ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন অবশ্যই ক্যানিং এ ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আরামবাগেও ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মালদা চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আমাদের চেম্বার রয়েছে অবশ্যই কিন্তু বর্ধমানে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং অবশ্যই বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যও কিন্তু থাকেন। বাঁকুড়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এস খানকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন এবার ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামেও পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন বনগাঁয় ডক্টর এস ভাদুরীকে, আসানসোলে এবারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। প্রত্যেকবারই আসানসোল চেম্বারে স্যার থাকেন, সেই নিয়মে এবারও যাচ্ছেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসানসোলের বন্ধুরা নাম লেখাবেন, এবং পাশাপাশি বহরমপুর এবং কৃষ্ণনগরেও কিন্তু আমাদের নিয়ম করে চেম্বার হয়, থাকেন কিন্তু ডক্টর এ হালদার। খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কাকদ্বীপ চেম্বারে আবারও ডক্টর বি শর্মাকে। তাই কাকদ্বীপের দিকের বন্ধুরা অর্থাৎ সাগরপাড়ের বন্ধুরা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, কাকদ্বীপের জন্য নাম লেখান। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং শিলচর, যেটা স্যারও বলছিলেন যে আসামে আমাদের চেম্বার হয়, শিলচর, গুয়াহাটি এবং ডিব্রুগড়, তিনটি গুরুত্বপূর্ণ জায়গা, এবং তিনটি জায়গাতেই আমাদের ডক্টররা যান। এবার কিন্তু শিলচর এবং গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আর ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন আগরতলায় ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামে আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, এবং গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কলকাতার মধ্যে মধ্যমগ্রামে চলে আসুন, যোগাযোগ করুন, এখানে স্যারদের পেয়ে যাবেন, ল্যান্সটাউনের স্যারদের পেয়ে যাবেন। কবে কবে পাচ্ছি, কখন পাচ্ছি সেটা হেল্পলাইন নাম্বারের বন্ধুরা বলবেন, এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনারা পাচ্ছেন হাতিবাগান, একদম সেন্টারের একটি চেম্বার। তো হাতিবাগানেও যোগাযোগ করতে পারেন। খিদিরপুরেও কিন্তু আমাদের একটি সেন্টার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে। যোগাযোগ করে নেবেন আপনাদের সুবিধা অনুযায়ী। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা, যেটা বিষ্ণুপুর থানার একদম কাছাকাছি, সেখানে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে কিন্তু ফোন করতে হবে। তবে সময় ধীরে ধীরে সংক্ষিপ্ত, একেবারে অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছচ্ছি। বন্ধু আছেন, কথা বলে নি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি কমলবাবু থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার চুলে গোড়াতে খুশকি প্রচন্ড হয়। বয়স কত? বয়স 28। 28 মাত্র? আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? খুশকিটা আমার বেশিরভাগটা শীতকালে তো বেশি হয়। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন এর? না, কিছু ট্রিটমেন্ট করিনি, তবু ওই ঘরোয়া টোটকা টাইপের কিছু করতাম। আচ্ছা, আজকে একটু হাতে কম সময়, একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। এই যে ড্যান্ড্রফের কথাটা বলছে, ড্যান্ড্রফের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। ড্যান্ড্রফটা আমরা যদি না তাড়াতে পারি, ভবিষ্যতে আমাদের হেয়ার লস মানে চুল পড়ে যেতে পারে, এবং আমাদের গ্রেইং অফ হেয়ার মানে চুলটা পেকে যেতে পারে, এবং ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে আমাদের স্ক্যাল্পে, এবং ভবিষ্যতে ড্যান্ড্রফ থেকে আমাদের সোরিয়াসিসের মতো রোগেও টার্ন করতে পারে। আপনাকে আমি একটাই কথা বলবো, আমাদের এনবিপির একটা ব্রাঞ্চ রয়েছে লাইলিগেন্স, যেখানে এই ধরনের চুলের সমস্যা, মুখের সমস্যা, অ্যান্টি এজিং বা অ্যাকনি বা এই ধরনের হেয়ার লস, ড্যান্ড্রফ বা গ্রেইং অফ হেয়ার, এইগুলো ট্রিটমেন্ট কিন্তু আমরা করে থাকি। একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন। আপনি কলকাতার মধ্যে থেকেই বলছেন, কলকাতায় আমাদের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে। যে কোনো একটি ব্রাঞ্চে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, প্রত্যেকটি পেশেন্টের ক্ষেত্রে বলছি, যারাই আমাদের দেখাতে আসবেন যে কোনো চেম্বারে, কলকাতা হোক কলকাতার বাইরে হোক, অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটা যেন করে আসবেন। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট দেখাতে এলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, ডাক্তার নাও দেখতে পারেন। তো সেই জন্য বলছি আপনিও একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন, আসুন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। একদম।
আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। তবে সোরিয়াসিস হোক বা স্কিন ওরিয়েন্টেড যে কোনো প্রবলেম হোক বা অন্য যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ হোক, ভয় পাবেন না, আপনাদের পাশে রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। যোগাযোগ করুন এবং অবশ্যই কিন্তু ভালো থাকুন। ধন্যবাদ জানাবো অবশ্যই আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।